সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকের আমরা কিন্তু করব কোষে দেখি 15.3 যে এমসিকিউ এবং যে এসএকিউ গুলো রয়েছে সেইগুলো কিন্তু সবকটা আমরা আজকে করে ফেলবো। অর্থাৎ কোনগুলো করব? তোমরা এখানে দেখো 17 এর দাগে সবকটা এমসিকিউ করে ফেলবো এবং 18 এর দাগে সবকটা কিন্তু এসএকিউ আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই ভিডিওগুলোতে কিন্তু আমরা পুরো 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখো আগে পার্ট 1 দেখো, পার্ট 2 দেখো, পার্ট 3, পার্ট 4, তারপরে কিন্তু এই ভিডিওগুলো দেখা স্টার্ট করো। পরপর দেখো, তা না হলে কিন্তু আজকের ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। বোঝা গেল? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 17 দাগের এমসিকিউতে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 17 দাগের 1 থেকে। তো দেখো 17 দাগের 1-এ কি বলে দিয়েছে? দেখো 17 দাগের 1-এ বলে দেওয়া রয়েছে একটি সামন্তরিকের উচ্চতা ভূমির 1/3। তাহলে প্রথমেই আমরা একটা কাজ করি, হ্যাঁ? প্রথমে একটা সামন্তরিককে এঁকে ফেলি। তো দেখো আমি এরকম ভাবে একটা দেখো সামন্তরিক আঁকলাম। ঠিক আছে? সামন্তরিকের নাম দিই এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, আর এই জায়গাতে নাম দিচ্ছি ডি বলে। তাহলে দেখো আমি এবিসিডি একটা সামন্তরিক এঁকে ফেললাম। এবারে দেখো বলে দিয়েছে সামন্তরিকের উচ্চতাটা। উচ্চতা মানে কোনটা বলো তো? উচ্চতা মানে হলো এইখান থেকে শুরু করে এই লাইনটাকে আমরা বলি উচ্চতা। এই যে দেখো, বুঝতে পেরেছো তো কোন জায়গাটা? এই যে এইটা। এই উচ্চতা বলে দিয়েছে ভূমির 1/3। ভূমি মানে কোনটা? ভূমি মানে হলো এই যে দেখো বি থেকে সি। ভূমি মানে হলো কোনটা? বি সি। এইটা হলো কিন্তু ভূমি। আচ্ছা, উচ্চতা বলে দিয়েছে ভূমির 1/3। আচ্ছা, বলে দিয়েছে উচ্চতা ভূমির 1/3, মানে ভূমির মাপটা যা হবে উচ্চতাটা তার 1/3 হবে। ভূমির মাপ যদি হয় এক্স, ভূমির মাপ যদি হয় এক্স, আমি ধরে নিচ্ছি এক্স, ভূমির মাপ যদি হয় এক্স, তাহলে উচ্চতা কত হবে? ভূমির 1/3। অর্থাৎ আমরা কি লিখতে পারি? যে ভূমি, আমরা এখানে এরকম ভাবে লিখে রাখছি ধরি, ঠিক আছে? ওইটাকেই আবার দেখো আমি লিখছি ভূমি, ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য কত লিখবো জানি না তো আমি ভূমির দৈর্ঘ্য কত। তো আমি ধরে নিচ্ছি এক্স সেমি বলে। ঠিক আছে? তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে ভূমির যা মাপ, ভূমির মাপ কত? এক্স, তার 1/3। 1/3 মানে এই যে উপরে 1 নিচে 3। 1/3 মানে কি 1/3 দিয়ে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 1/3। বোঝা গেল? তাহলে আমরা গুণ করে দিই, এক্স আর 1 কে আমরা গুণ করলে কি পাবো? এক্স, আর নিচে কত রয়েছে? 3। এই এত সেমি। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভূমির দৈর্ঘ্য কত। ভূমি মানে হলো এই যে দেখো, এই যে বি থেকে সি পর্যন্ত তার মাপটা আমি ধরে নিলাম এক্স। আর এই যে উচ্চতাটা, বুঝতে পারলে তো? এই যে উচ্চতা, তার মাপটা হলো কত বলো তো? x/3। ঠিক আছে? এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আগে আমি তো এখানে একটু লিখে নেব প্রশ্নানুসারে বলে, একটু লিখে নিই তারপরে করব। আচ্ছা, বইয়ের মধ্যে তোমরা দেখো তো, দাগ দাও তো বইয়ের মধ্যে সামন্তরিকের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 192। তাহলে আমি না এই সাইডে লিখছি 192। এবারে তোমরা আমাকে বলো তো এই 192টা কিসের মাপ আমি লিখলাম বলো? কিসের মাপ? দেখো বইয়ের মধ্যেই লেখা রয়েছে সামন্তরিকের ক্ষেত্রফলের মাপ, তাই না? তাহলে আমি যদি এই দিকে ক্ষেত্রফলের মাপ লিখি, তাহলে সমান চিহ্নের এই দিকে আমরা কি লিখবো? ক্ষেত্রফলের সূত্র। সমান চিহ্নের এই দিকে ক্ষেত্রফলের মাপ, আর এই দিকে ক্ষেত্রফলের সূত্র লিখবো, তাই না? তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? জানি কিন্তু ভূমি ইনটু কি জানি আমরা? উচ্চতা, তাই না? আমরা কি জানি? ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফলের মাপ আর এইদিকে ক্ষেত্রফলের, সরি, এদিকে ক্ষেত্রফলের সূত্র আর এইদিকে ক্ষেত্রফলের মাপটাকে লিখলাম। তাহলে বলো এবারে ভূমির জায়গাতে কত লিখবো? এই যে দেখো ভূমি পুরো এখান থেকে এতটাকে আমরা কি ধরে নিয়েছি? এক্স, ইনটু উচ্চতার জায়গায় কি লিখবো? এখান থেকে এতটা উচ্চতাটা কত? x/3, তাই না? আর এই সাইডে দেখো কত রয়েছে? 192।
চলো এবারে আমরা গুণ করে দিই, দেখি কত হবে। এক্স আর এক্স গুণ করলে কত হবে? বলো বলো বলো। এক্স এর স্কোয়ার হবে, নিচে কত রয়েছে? 3 রয়েছে, ইজুকাল টু কত? 192 যেমন আছে লিখলাম। আচ্ছা এবারে দেখো, 3, এই 3টা দেখো দাগের নিচে রয়েছে, দেখো এই দাগের নিচে রয়েছে। তাহলে দাগের নিচে রয়েছে মানে কি? ভাগ। এই সাইডে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, উল্টে যাবে তো, তাই না? তাহলে দেখো এক্স স্কোয়ার যেমন আছে না, আমি তেমনই লিখছি। 3টা কি রয়েছে? দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে 192 এর সাথে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কত হবে? বলো বলো বলো। দেখো 3 দুয়ে কত? 6, 3 9 কত? 27 এর 7, তাই তো? 27 এর 7, হাতে রয়েছে 2, 3 একে 3 আর 2 5। তাহলে কত হলো? 576। এইবারে এই যে স্কোয়ারটা, স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাই না? কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে 576-এর না আমরা রুট করব। তাহলে 576-এর রুট করলে কত হবে বলো তো? দেখো রুট তোমরা কিভাবে করবে? দেখো আমি এইখানটাতেই করছি। দেখো রুট তোমরা কিভাবে করবে? 576-কে না উৎপাদকে বিশ্লেষণ করো। 2 দিয়ে আমি যদি 576-কে ভাগ করি কত পাবো? 2 দুগুণে 4, 117। তাই তো? 2 8 16। আবার দেখো 2 8 16। আবার দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 144। আবার 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 72। 72-কে 2 দিয়ে ভাগ করলে পাবো 36। 36-কে 2 দিয়ে ভাগ করলে 18। 18-কে 2 দিয়ে ভাগ করলে 9 এবং 3 3-কে 9। বোঝা গেল? তাহলে দেখো আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে কি পেলাম? এই দেখো দুটো 2, তার মানে আমি কি লিখতে পারি? 2 এর মাথাতে স্কোয়ার, তাই না? আবার দেখো এই দেখো দুটো 2, আবার আমি কি লিখবো? 2 এর মাথাতে স্কোয়ার। আচ্ছা আবার দেখো এই দুটো 2, তার জন্য আবার আমি কি লিখবো? 2 এর মাথাতে স্কোয়ার। আর লাস্টে দেখো দুটো 3 দেখতে পেয়েছো? এই যে দেখো দুটো 3, তাহলে আমি কি লিখবো? 3 এর মাথাতে স্কোয়ার। এবার আমি এগুলোকে মুছে দিই, আশা করি বুঝতে পারলে। তাহলে আমি এখানে কি লিখবো? লিখবো কিন্তু 3-এর মাথাতে স্কোয়ার। এবারে দেখো যাদের যাদের মাথায় স্কোয়ার আছে তারা রুটের বাইরে বেরোতে পারে, যাদের মাথাতে স্কোয়ার নেই তারা রুটের বাইরে বেরোতে পারে না। ঠিক আছে? তাহলে এখানে দেখো সবার মাথায় স্কোয়ার আছে, 2-এর মাথায়, 2-এর মাথায়, 2-এর মাথায়, 3-এর মাথায়, সবার মাথায় স্কোয়ার আছে। সবাই রুটের বাইরে বেরিয়ে পড়বে। তাহলে সবাই রুটের বাইরে বেরিয়ে পড়লে হবেটা কত? 2, 2, 2, 3। আচ্ছা যখন রুটের বাইরে বেরোবে তখন কিন্তু ওদের মাথাতে না, এই মাথাতে আর স্কোয়ার থাকবে না। ঠিক আছে? তাহলে চলো আমরা দেখো কত পাচ্ছি যদি গুণ করি। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তিনে 24। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম? 24। এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম? খুব ভালো করে দেখবে, এই যে দেখো ভূমির, এই যে দেখতে পাচ্ছ তো ভূমির দৈর্ঘ্য এক্স, এক্স এর জায়গায় আমি কত লিখবো? 24। বোঝা গেল? উচ্চতা, উচ্চতা মানে কত? এক্স বাই 3। তাহলে আমি এক্স এর জায়গায় কত লিখবো? যদি 24 লিখি তাহলে 3 দিয়ে 24-কে ভাগ করলে কত হবে? 8 হবে। বোঝা গেল? তাহলে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? সামন্তরিকের উচ্চতা। উচ্চতা মানে এই যে দেখো এইটা আমাদের কাছে জানতে চেয়েছে, উচ্চতা। তাহলে লিখবে যে অতএব সামন্তরিকের উচ্চতা। আমি এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ? মুছে দিয়ে আমি এখানে লিখছি। কি লিখবো? অতএব সামন্তরিকের উচ্চতা। তাহলে দেখো আমি এখানে লিখছি অতএব সামন্তরিকের, সামন্তরিকের, সামন্তরিকের উচ্চতা। তাহলে সামন্তরিকের উচ্চতা দেখো কত রয়েছে? এই দেখো সামন্তরিকের উচ্চতা এখানে দেখবে ছিল কত? এক্স বাই 3। তাহলে আমরা দেখো এখানে লিখবো কি? এক্স বাই 3। তাহলে এক্স এর জায়গাতে কত লিখবো? এই দেখো এক্স কত পেয়েছি আমরা? 24 বাই 3। তাহলে 3 একে 3, 3 দিয়ে 24-কে ভাগ করলে 8। বোঝা গেল? তাহলে উচ্চতা কত? 8 সেমি। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে তোমরা, সরি 8 সেমি, তার মানে কি ব্যাপারটা দাঁড়ালো? এই যে এইখান থেকে এতটার মাপ, এই যে এইখান থেকে এতটার মাপ আমার কত হলো? কিন্তু 8। ঠিক আছে? আর এইখান থেকে এই এতটা ভূমিটা কত? 24 করে। বোঝা গেল? শেষ। তাহলে আমাদের 8 বলে দিয়েছে। কত নম্বর অপশনে আছে দেখো? বি এর দাগে রয়েছে, তোমরা কিন্তু টিক মেরে নাও। চলো এবারে আমি চলে যাব 2 এর দাগেরটায়। আচ্ছা দেখো এবারে আমরা চলে যাব 17 দাগের 2-তে, যেখানে দেখবে বলে দিয়েছে একটা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রথমত তোমরা জানবে রম্বস কিন্তু বর্গক্ষেত্রের মতো হয়। রম্বস
আর বর্গক্ষেত্রের মধ্যে কি মিল থাকে জানো? রম্বসের যেমন ৪ টে বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রেরও ৪ টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। শুধু দেখতে না একটু আলাদা হয়। কেমন বলো তো? দেখো রম্বস সাধারণত দেখতে এইরকম ধরনের হয়। ঠিক আছে? রম্বস দেখতে কিছুটা এইরকম ধরনের হয়। আচ্ছা, এই হলো একটা রম্বস। রম্বসের কি আমাদের কাছে মাপ বলে দিয়েছে? বলে দেয়নি। তো আমি নাম বলে দেয়নি। তাহলে আমি এখানে লিখছি এ, বি, সি আর ডি। আচ্ছা, আমি এখানে একটা কর্ণকে আঁকছি, হ্যাঁ? কর্ণকে আঁকলাম। আচ্ছা, এবারে আমাদের কাছে কি বলে দিয়েছে অঙ্কের মধ্যে? দেখবে বলে দিয়েছে একটা বাহুর দৈর্ঘ্য ৬। তার মানে তোমার যদি এবি হয় ৬, এবি যদি হয় ৬ সেমি, তার মানে এইটাও হবে কত বলো তো? ৬ সেমি। তার মানে আবার এইটাও হবে ৬ সেমি। প্রত্যেকটার দৈর্ঘ্য সমান হয়, পুরো বর্গক্ষেত্রের মতো। এবারে দেখো বলে দিয়েছে একটি কোণের মাপ হলো 60 ডিগ্রি। তো আমি ধরে নিচ্ছি এই কোণটার মাপ হলো 60 ডিগ্রি। ঠিক আছে? আমি ধরে নিলাম এই কোণটার মান হলো কত? 60 ডিগ্রি। তো এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো, এইটা বলবার আগে আমি তোমাদেরকে বলি রম্বসের ক্ষেত্রফল আমরা কি করে বের করব। দেখো আমি এখানে লিখে রাখছি রম্বসের রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, রম্বসের ক্ষেত্রফল দুই রকম ভাবে বের করা কিন্তু যায়। দুই রকম না, অনেক রকম ভাবেই বের করা যায়। একটা সূত্র তোমরা জানোই, আগের পাঠগুলোতে করেছো, যে ১/২ ইন্টু দুখানা কর্ণের গুণফল। এটা তো তোমরা জানোই। তাছাড়া ভূমি ইন্টু উচ্চতা করেও বের করা যায়। কিন্তু এখানে না আমরা দেখো ভূমি জানি, ভূমির মাপটা কত জানি? দেখো ৬। উচ্চতা জানি না। কর্ণ একটা, আরেকটা নেই, আরেকটা কর্ণের মাপ জানি না, কোনো কর্ণের মাপ জানি না। তাহলে আমরা কি করে বের করব? তাহলে আমরা এই রকম ভাবে বের করব। দেখো এই কর্ণটা টানার ফলে না দেখবে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ? একটা ত্রিভুজের নাম হলো তোমার এই যে দেখো এ বি ডি, দেখতে পেয়েছো? এ বি ডি একটা। আরেকটা ত্রিভুজ হলো দেখো বি সি ডি, দেখতে পেয়েছো? বি সি ডি একটা ত্রিভুজ। আরেকটা হলো তোমার এ বি ডি, দুটো ত্রিভুজ। একটা ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি তাহলেই হয়ে যাবে। ভাবো এই ত্রিভুজটার ক্ষেত্রফল ২০ বর্গমিটার। তাহলে এটাও কত হবে? ২০ বর্গমিটার। দুটোকে যোগ করলেই পেয়ে যাবো ৪০। তাহলে দুটো ত্রিভুজ মিলিয়েই কি হচ্ছে? একটা রম্বস হচ্ছে, তাই না? এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলিয়েই হয়ে যাচ্ছে কি? রম্বসটা। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ মিলিয়ে রম্বস। একটা ত্রিভুজ যদি হয় ২০, তাহলে আরেকটাও ২০ হবে। তাহলে ২০ ২০ ৪০ করলেই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের প্রথম কাজ কি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, একটা ত্রিভুজের। তো আমি দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, হ্যাঁ? এই ত্রিভুজটার নাম কি? এ বি ডি। তাহলে আমরা এখানটায় দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ? নিচে দেখো লিখছি। খুব ভালো করে দেখবে ত্রিভুজ এ বি ডি থেকে পাই বলে দেখো আমি লিখলাম। আচ্ছা, এখান থেকে আমি কি কি পাচ্ছি খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই ত্রিভুজের এই এবিডি এর আমি দুটো বাহুর মাপ জানি। দেখো এই যে এবির মাপ জানি, এবি ইজুকাল টু কত? ৬ সেমি। আরেকটা বাহুর মাপ জানি, দেখো এই যে কি এডি ইজুকাল টু ৬ সেমি। তাহলে যে ত্রিভুজের দুটো বাহুর মাপ একই হয় সেই ত্রিভুজকে আমরা কি বলি? বলো বলো। যে ত্রিভুজের দুটো বাহুর মাপ সমান হয় তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? ভাবো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি। ভাবো আমি এখানে এরকম একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে? এরকম একটা ত্রিভুজ। তো ভাবো এই বাহুটার মাপ হলো ৫, এই বাহুটার মাপ হলো ৫ সেমি। তার মানে এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এইবারে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণ সর্বদা হয় সমান। বোঝা গেল কি বললাম? সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে এই দুটো কোণ সর্বদা কি হবে? সমান হবে। মানে তোমার এটা যদি হয় 50 ডিগ্রি, তাহলে এইটাও হবে কত বলো তো? 50 ডিগ্রি। এরকম ব্যাপার আর কি। বোঝা গেল? আচ্ছা, এটা যদি হয় তোমার ভাবো 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে 60 ডিগ্রি। বোঝা গেল? এরকম ব্যাপার সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়। তাহলে এবারে আমরা এইখানে আসি। এইখানে আসি আমরা। এই যে ত্রিভুজটা যার নাম আমি কি বলছি? আমি কি নিয়ে বলছি? এ বি ডি। এ বি ডি ত্রিভুজের একটা কোণের মাপ আমরা জানি 60। একটা কোণের মাপ আমরা কত জানি? 60। তাহলে একটা কোণের মাপ হলো 60। তাহলে এই দুটো কোণের মাপ কত? এই দুটো কোণের মাপ কত?
আমরা কি করে বের করব এই দুটো কোণের মাপ? তাহলে দেখো এই দুটো কোণের মাপ কত হবে? তাহলে আমরা বলতে পারি, আমি যদি বলি শুধু এই কোণটার মাপ কত হবে, মানে এ বি ডি, এই কোণটার মাপ কত হবে এ বি ডি। তাহলে তোমরাই আমাকে বলো এবিডির মাপ কত হবে। আমি দেখো এখানে লিখছি, আমি আগে পরের রম্বসের ক্ষেত্রফল লিখবো, আমি আগে এখানে লিখি কোণ এ বি ডি কত হবে তাহলে বলো। তিনটে মিলে কত হয়? 180। তিনটে মিলে হয় 180। তার মধ্যে একটা যদি হয় 60 তাহলে কত হবে? তিনটে মিলে হয় 180, তার মধ্যে একটা যদি হয় 60, এইটা হলো 60। তাহলে এরা দুজন কত? এরা দুজন কত? এরা দুজন হলো কত? 120। দুজন মিলে 120, বোঝা গেল? এরা দুজন মিলে 120। তাহলে এক একটা কত হবে? তাহলে শুধু তোমার এইটা কত? দুজন মিলে যদি হয় 120, তাহলে দুজন মিলে যদি হয় 120, তাহলে শুধু এইটা কত? বোঝা গেল কি বললাম? তাহলে শুধু এইটা কত? তাহলে দুজন মিলে যদি 120 হয় তাহলে এইটা হবে 60। দেখো এইটা হবে 60, আর এইটাও হবে কত? 60। এবারে তোমরা আমাকে যদি প্রশ্ন করো যে কেন স্যার দুটো 60 হলো, এটা 50 এটা 70ও তো হতে পারতো, তাই না? দুটো মিলে 120, তার মানেই যে এটা 60 আর এটা 60 হবে এরকম কেন? এটা 70 এটা 50ও তো হতে পারতো, তাই না? কেন এরা দুজন 60 হলো? তার কারণ আমি তোমাদেরকে বললাম যে দুটো কোণ সমান হবে, কারণ এরা সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? যেহেতু এই দুটো বাহু সমান, যেহেতু এই দুটো বাহু সমান সমদ্বিবাহু, সেই জন্য এই দুটো কোণ কি হবে? সমান হবে। বোঝা গেল? তাহলে আমরা কত লিখবো এখানে? 2 দিয়ে ভাগ লিখবো। তাহলে কত হচ্ছে? 180 থেকে 60 বাদ দিলে কত? 120, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 60 ডিগ্রি। তাহলে এবিডি 60 ডিগ্রি, এবং এই যে এইটার নাম কি? এ ডি বি। এ ডি বি, এটাও তার মানে কত হবে? 60 ডিগ্রি। বোঝা গেল? এইবারে তোমাদেরকে আমি এতক্ষণ বারবার করে বলছিলাম এই ত্রিভুজের যেহেতু দুটো বাহু সমান সেই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? কিন্তু এবারে আমি দেখলাম দুটো বাহু সমান তো ঠিক আছে, কোণগুলো তাহলে কত করে হলো? কোণগুলো কোণগুলো দেখো, এটাও 60, এটাও 60, এটাও 60। তাহলে একটা ত্রিভুজের যদি প্রত্যেকটা কোণের মান 60 হয় তাহলে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়? 60, 60, 60। তাহলে এতক্ষণ আমি যে বলছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ, আসলে কিন্তু সেটা সমদ্বিবাহু ত্রিভুজ নয়। বোঝা গেল? কিন্তু আমি ভুল করে বলছিলাম, কারণ আমি জানবো কি করে, আমি বুঝবো কি করে? এতক্ষণ তো আমি দেখছিলাম দুটো বাহু সমান, সেই জন্য আমি সমদ্বিবাহু বলছিলাম। এবারে যেহেতু আমি পেয়ে গেলাম সবকটা কোণের মান 60, তাহলে আমি এটাকে কি বলবো? বলবো কিন্তু সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কিন্তু প্রত্যেকটা কোণের মান 60 হয়। বোঝা গেল? এবারে আমরা কি করব? সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে আমরা এবারে করব সমবাহু ত্রিভুজ, যেহেতু জেনে গেছি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হবে? বলো বলো। এই যে ত্রিভুজটা, এই যে এবিডি, এবিডি এর আমরা ক্ষেত্রফল বের করব। অতএব আমি লিখব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে আমি কি করে বের করব ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করে বলো বলো। দেখো তোমরা কিন্তু জানো এই সূত্রটা, √3/4 ইন্টু কি? বাহু স্কোয়ার, তাই না? তাহলে কত হবে? √3/4 ইন্টু বাহুর জায়গাতে আমি কত লিখবো? প্রত্যেকটা বাহুর মাপ কত? 6 করে, তাই না? তাহলে এই বাহুটার মাপও হবে 6, 6 করে। তাহলে কত হবে? 6-এর মাথাতে স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে আমরা কাটাকুটি করব। দেখো আবার লিখবো √3/4। দেখো 6-এর স্কোয়ার মানে কত? 36 কিন্তু, তাই না? তাহলে দেখো 4 একে 4, 4 9 36। তাহলে আমি দেখো কত পাচ্ছি? √3, আর কত এখানে কত পাচ্ছি? 9। তাহলে এরকম ভাবে আমি লিখবো 9 আর √3। এদেরকে কিন্তু গুণ করা যাবে না। কেন বলো তো গুণ করা যাবে না? কারণ 9-এর মাথায় রুট নেই, অথচ 3-এর মাথায় দেখো রুট আছে। যদি দুজনের মাথাতেই রুট থাকে তাহলেই গুণ করা যাবে, অথবা যদি কারোর মাথায় রুট না থাকে তাকেও গুণ করা যাবে। কিন্তু একজনের মাথায় রুট নেই, আরেকজনের মাথায় রুট আছে, এই রকম জিনিসকে গুণ করা সম্ভব নয়। তাহলে অ্যান্সার হলো কিন্তু এইটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কত পেলাম? এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি পেলাম 9√3। তাহলে এটার ক্ষেত্রফল যদি হয় 9√3, তাহলে এইটারও ক্ষেত্রফল কত হবে? 9√3। বোঝা গেল?
তাহলে এবারে আমরা রম্বসের ক্ষেত্রফল তো পেয়ে গেলাম, তার মানে রম্বসটার নাম কি এবিসিডি। তাহলে আমি এখানে এরকম ভাবে লিখে দেবো যে রম্বসের ক্ষেত্রফল, তাহলে আমরা এরকম ভাবে লিখবো, উত্তর বলে লিখবো রম্বসের ক্ষেত্রফল, তাহলে কত হবে, রম্বসের ক্ষেত্রফল আমরা এইভাবে লিখতে পারি, এই যে দেখো এইটার যা ক্ষেত্রফল তাকে 2 দিয়ে গুণ করলেই তো পুরোটার ক্ষেত্রফল হয়ে যাবে, তাই না? এইটার ক্ষেত্রফল কত, 9√3, আর এটাও 9√3, তার মানে 9√3 কে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, 9√3 তার সাথে আমি গুণ করব 2 কে, বোঝা গেল? গুণ করলেই হয়ে যাবে। এবার যখন আমি গুণ করব কি বললাম, রুট যার মাথায় নেই তাদের দুজনকেই গুণ করা সম্ভব। মানে দেখো রুট কে রয়েছে 9, রুটের বাইরে রয়েছে 2, যাদের মাথায় রুট নেই তাদেরকে আমি গুণ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো 9 আর 2 গুণ করলে কত হবে, 18। 3-এর মাথায় রুট আছে, গুণ করতে পারবো না, জাস্ট পাশে বসিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক শেষ। চলো উত্তর মেলাই আমরা, কত, বি এর দাগে দেখো রয়েছে 18√3 বর্গ সেমি। ঠিক আছে, বি এর দাগে অ্যান্সারটা রয়েছে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। নেক্সট যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব কিন্তু 17-র দাগের 3-এরটা। তো দেখো 17-র দাগের 3-এ কি বলে দিয়েছে, একটা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে দেখো রম্বসকে আমি এরকম ভাবে আঁকছি। তো এই হলো রম্বস। ঠিক আছে, এই হলো রম্বস। তাহলে রম্বসের আমি একটা নাম দিয়ে এখানে নাম দিচ্ছি এ বি, এই জায়গাটায় সি, এই জায়গাটাতে ডি। তাহলে একটা কর্ণ আরেকটার কত বলেছে, 3 গুণ। মানে এই কর্ণটার মাপ যদি হয় আমার এক্স, তাহলে এই কর্ণটা হবে কত, তার 3 গুণ, মানে কত হবে, 3x। বোঝা গেল? তাহলে একটা কর্ণের মাপ যদি হয় এক্স, তাহলে আরেকটা হবে তার 3 গুণ, অর্থাৎ 3x। তাহলে আমরা দেখো কিরকম ভাবে এখানে লিখবো, লিখবো খুব ভালো করে দেখবে, মনে করি একটি কর্ণের দৈর্ঘ্য এক্স হলে, মনে করি একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য এক্স। আচ্ছা, এর এককগুলো দেখবে কি দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখবে, একক কিন্তু দেওয়া রয়েছে সেমি, তাই তো? তাহলে আমরা লিখবো কি, এক্স সেমি হলে, এক্স সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে, অপর কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে তার 3 গুণ হবে। তার মানে একটা যদি হয় এক্স, তাহলে আরেকটা কত হবে, আরেকটা হবে 3x সেমি। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো আমি এখানে কি লিখছি, লিখছি কিন্তু প্রশ্নানুসারে, এবং বইয়ের মধ্যে তোমরা কিন্তু দাগ দেবে। দেখো বইয়ের মধ্যে একটা মাপ দেওয়া আছে, কি মাপ দেখবে দেওয়া রয়েছে, সেটা হলো কিন্তু 96 বর্গ সেমি। এটা কিসের মাপ, দেখো বলে দেওয়া রয়েছে যদি রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়, তাহলে 96টা কিসের মাপ, 96টা হলো কিন্তু এই যে রম্বসটা রয়েছে না এবিসিডি, এই যে রম্বস তার কিন্তু ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল এর মাপ যদি আমি এই দিকে লিখি, তাহলে আমরা এই দিকে কি লিখব, ক্ষেত্রফলের সূত্রকে। বোঝা গেল? ক্ষেত্রফলের কি লিখব, সূত্র। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফলের সূত্র দেখো, আমি এইখানে দেখো লিখছি, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 ইন্টু কর্ণদ্বয়ের, কর্ণদ্বয়ের কি, কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, গুণফল ইজুকাল টু কত, 96। তাহলে বলো কর্ণদ্বয়ের গুণফল কত হবে, এই কর্ণটার মাপ কত, এক্স। তাহলে দেখো আমি এখানে লিখছি 1/2 ইন্টু দুটো কর্ণের গুণফল, একটা কর্ণের মাপ হলো এক্স, আরেকটা কর্ণের মাপ হলো কত, দেখো আরেকটা কর্ণের মাপ হলো কিন্তু 3x। বোঝা গেল? আর এখানে দেখো যেমন 96 আছে আছে, তাহলে খুব ভালো করে দেখবে 2টা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। আর এখানে দেখো এক্স আর 3x কে আমি যদি গুণ করি তাহলে কত হবে, দেখো এক্স আর 3x কে আমি যদি গুণ করি তাহলে হবে 3x এর স্কোয়ার, তাই না? আর 2টা কি ছিল, দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে 96 এর সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখো কত হচ্ছে, দেখো 3টা এখানে গুণ রয়েছে, 3টা কি রয়েছে, এখানে গুণ রয়েছে।
এই সাইডে চলে গেলে হয়ে যাবে কিন্তু ভাগ। তাহলে কত হচ্ছে 96 × 2, যেমন আছে আছে, তিনটা গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ, কাটাকুটি করি, 3 × 3 = 3, 3 × 9, 3 2 = 6। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, আমি দেখো এবারে এই সাইডে করছি, হ্যাঁ, তাহলে দেখো পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে, দেখো এই হলো আমাদের কত, 32, দেখতে পেয়েছো 32 × 2, তাহলে কত হবে, x² = বলো 32 ইন্টু, যদি আমি 2 করি তাহলে হবে কিন্তু 64, তাই না? কত হবে 64। এইবারে এই যে স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে 64 রুট কত হবে, x হবে কিন্তু 8, 64 রুট কত হয়, 8 হবে, বোঝা গেল? তাহলে এই আমরা পেয়ে গেলাম কি এক্স এর মান। আচ্ছা, আমাদের কাছে কি জানতে চেয়েছে, বড় কর্ণটার দৈর্ঘ্য কত, বড় কর্ণ মানে কোনটা, বড় মানে হলো এইটা, এটা হলো এক্স, আর এইটা হলো কি 3x, মানে 3 গুণ বড়। তাহলে বড় কর্ণটার মাপ হলো কত, 3x। তাহলে আমরা লিখবো বড় কর্ণের মাপ। চলো, তাহলে আমি দেখো এইটাকে মুছে দিয়ে এখানে লিখছি, বড় কর্ণ হলো কত, 3x। তাহলে আমরা লিখবো অতএব বড় কর্ণের দৈর্ঘ্য, বড় কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে দেখো, খুব ভালো করে দেখবে, ছোট কর্ণের দৈর্ঘ্য কত, ছোট কর্ণ, ছোট কর্ণ হলো এইটা, এইটা এইটা হলো ছোট কর্ণ, এর মাপ হলো এক্স, এক্স মানে কত, 8। তার মানে ছোট কর্ণটা হলো কত, 8। বড় কর্ণটা কত হবে, এই এক্স এর জায়গায় 8 বসিয়ে দেবো আর গুণ করে দেবো, তাহলে 3 আর 8 গুণ করলে কত, 24। তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য হবে 3x, মানে কত, 3 ইন্টু এক্স এর জায়গাতে কত লিখবো, 8, মানে হবে 24 সেমি। এই আমাদের হয়ে গেল 3-এর দাগেরটা। কত নম্বর অপশানে আছে তোমরা একবার দেখে নাও। তো দেখো এবারে আমরা করব কিন্তু 17-র দাগের 4-এরটা। তো দেখো 17-র দাগের 4-এ আমাদেরকে কি বলে দিয়েছে, বলে দিয়েছে একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স, এক্স স্কোয়ার বর্গ একক এবং রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক হলে 4টে অপশন দিয়ে দিয়েছে। তো দেখো আমি না আগে একটা বর্গক্ষেত্রকে এখানে দেখো আঁকছি, তো ভাবো আমি এরকম একটা বর্গক্ষেত্রকে আঁকছি, বর্গক্ষেত্র মানে যার 4টে বাহুই সমান। তো দেখো আমি এরকম ভাবে নাম দিচ্ছি এ বি, এই জায়গাটাতে দিচ্ছি সি এবং এই জায়গাটাতে আমি দিচ্ছি ডি। রম্বস পরে আঁকছি, আগে বর্গক্ষেত্রটা আমরা আঁকলাম, ঠিক আছে? তো দেখো আমরা বর্গক্ষেত্র আঁকলাম এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখবে কি বলে দিয়েছে, এক্স এর স্কোয়ার, এটা কিন্তু তোমরা বইতে দাগ দেবে, দেখো বলে দিয়েছে এক্স এর স্কোয়ার। তাহলে দেখো আমরা এরকম ভাবে লিখতে পারি তো যে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স এর স্কোয়ার হলে, হলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, মানে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, এক একটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে তোমরাই আমাকে বলো। ঠিক আছে, এক একটি বাহুর দৈর্ঘ্য হলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে বলবে তোমরা পুরো এইটার ভেতরের মাপ, মানে ক্ষেত্রফল মানে কি ভেতরের মাপ যদি হয় এক্স স্কোয়ার, তাহলে বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে আমরা কি করে বের করব, এক একটা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা ক্ষেত্রফলের কি করি, যে ক্ষেত্রফলটা আছে তার বর্গমূল করি, মানে রুট করি, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা যদি ক্ষেত্রফলের বর্গমূল করি তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো খুব ভালো করে এখানে, তার কারণ তোমরা এই জিনিসটা মনে রাখবে, দেখো ক্ষেত্রফল আমরা কি করে বের করি, যদি কোনো জায়গায় আমার কাছে ক্ষেত্রফল জানতে চাইতো আমি কি করতাম, আমি করতাম বাহু ইন্টু বাহু, তাই না? আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর স্কোয়ার, যদি আমার কাছে ক্ষেত্রফল জানতে চাইতো। এবারে আমার কাছে যদি বাহু জানতে চায়, এই বাহুর মাপটা জানতে চায়, তাহলে আমি কি করব, বাহুর মাপ জানতে চাইলে এই স্কোয়ারটাকে আমি এই দিকে পাঠিয়ে দেবো, রুট করে দেবো, ক্ষেত্রফলের রুট হয়ে যাবে। তাহলে আমাকে যদি বাহু জানতে চায় তাহলে আমি কি করব, ক্ষেত্রফলের রুট করব। এখানে যেমন ক্ষেত্রফলটা কত রয়েছে এক্স স্কোয়ার, তাহলে রুট করব। এবারে এক্স স্কোয়ারের রুট কত হবে, এক্স হবে, যার মাথাতে স্কোয়ার আছে সে রুটের বাইরে বেরোতে পারবে, এক্স রুটের বাইরে বেরোতে পারলো, তাহলে আমি এখানে দেখো কি লিখবো, একক বলে লিখবো, এক্স একক।
তাহলে এক্স রুটের বাইরে বেরোতে পারলো কারণ ওর মাথাতে স্কোয়ার আছে বলে। আচ্ছা, এবার আমি এগুলোকে মুছে দিচ্ছি। তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে পেলাম? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে দেখো লেখাই রয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হবে? এক্স করে। মানে এটা যদি হয় তোমার এক্স, এই বাহুটাও হবে এক্স, এই বাহুটাও হবে এক্স এবং এই বাহুটাও হবে এক্স। এইবারে একটা রম্বস আঁকতে বলছে। এবারে কি বলছে? একটা রম্বস আঁকতে। এবারে এই জায়গাটায় তোমরা দাগ দেবে যেখানে দেখবে বলে দিয়েছে কিন্তু একই ভূমির ওপর অবস্থিত। বর্গক্ষেত্র আর রম্বস একই ভূমির ওপর অবস্থিত। মানে এই যে বর্গক্ষেত্র তার ভূমি কোনটা? বিসি। তাহলে রম্বসেরও ভূমি যেন বিসি হয়। তাহলে দেখো আমি এখানে একটা রম্বসকে আঁকছি, ঠিক আছে? রম্বস আঁকলাম, এরকম একটা রম্বস আমি আঁকলাম, যার ভূমির দৈর্ঘ্য হলো, যার ভূমিটা আর বর্গক্ষেত্রের ভূমিটা একই। তো খুব ভালো করে কিন্তু তোমরা খেয়াল করবে, দেখো রম্বসেরও ভূমি দেখো কিন্তু বিসি, তাই না? আচ্ছা, আমি এবারে এই জায়গাগুলোয় নাম দিই, এই জায়গাটায় নাম দিচ্ছি ই আর এই জায়গাটাতে নাম দিচ্ছি এফ বলে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল করো, বর্গক্ষেত্রের ভূমিও এক্স, রম্বসের ভূমিও কিন্তু খুব ভালো করে দেখবে এক্স। তাহলে বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে একটা মিল আছে, কি বলতো? বর্গক্ষেত্রেরও যেমন সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, রম্বসেরও কিন্তু সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। বোঝা গেল? তাহলে দেখো রম্বসের ভূমির দৈর্ঘ্য যদি হয় এক্স, তাহলে রম্বসেরও এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? এই বাহুটা হবে এক্স। রম্বসেরও এই বাহুটা কত হবে? এক্স। রম্বসেরও এই বাহুটা কত হবে? এক্স। বোঝা গেল? রম্বসেরও কিন্তু তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স করে, ঠিক আছে? বর্গক্ষেত্রেরও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স করে আমরা জেনেছি। এতদূর তোমরা আশা করি বুঝলে। তাহলে এই ব্যাপারটাকে আমি এবার একটু লিখে নিই তাহলে। তাহলে রম্বসেরও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স করে, তাহলে আমরা লিখবো অতএব রম্বসের আমি কি লিখবো? প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? বলো বলো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এক্স একক। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স একক। আচ্ছা, এইবারে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এক্স একক। এইবারে আমরা রম্বসের না উচ্চতাটা দেখবো, রম্বসের উচ্চতাটা। অর্থাৎ এই তো দেখো রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো এক্স করে, এক্স। আচ্ছা, রম্বসের উচ্চতা মানে এই জায়গাটা, রম্বসের উচ্চতা কত আমরা জানি না। আমি ধরে নিচ্ছি রম্বসের উচ্চতা হলো এইচ, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে লিখছি মনে করি রম্বসের উচ্চতা, রম্বসের উচ্চতা আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি কি, রম্বসের উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ একক, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আমি এখানে লিখবো প্রশ্নানুসারে। এবারে কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে, প্রশ্নানুসারে বলে আমি দেখো লিখলাম, লিখে দেখো এই সাইডে আমি দেখো লিখছি ওয়াই বলে। আচ্ছা বলো তো, ওয়াইটা কিসের মাপ আমি লিখলাম? এই যে ওয়াই আমি লিখলাম, এটা কিসের মাপ লিখলাম? বইয়ে একটু দাগ দাও তো তোমরা। দেখো বইয়ে বলেই দিয়েছে কিন্তু রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ওয়াই। তাহলে আমি যদি এইদিকে রম্বসের মাপ লিখি, তাহলে এইদিকে আমরা কি লিখবো? রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমি এখানে কি লিখলাম? এই যে ওয়াইটা কি, ওয়াইটা হলো কিন্তু রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাপ। বইয়ের মধ্যে রম্বসের ক্ষেত্রফলের মাপ বলে দিয়েছে ওয়াই। তাহলে আমি এদিকে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখবো। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হয়, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হয় 1/2 ইন্টু 1/2 ইন্টু দুটো কর্ণের গুণফল, এই কর্ণটার এই কর্ণটার গুণফল। এখানে তো কোনো কর্ণ নেই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। তো আমি তোমাদেরকে বলেছি যখনই এই ওই 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ওই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না, তখন আমরা সামন্তরিকের সূত্রটা নেব। সামন্তরিকের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে রম্বসের ভূমি কত? রম্বসের ভূমি হলো এই যে দেখো, রম্বসের ভূমি হলো বিসি, মানে যার মাপ হলো কত? এক্স, তাই না? এক্স ইন্টু রম্বসের উচ্চতাটা তো আমি যেহেতু জানি না, আমি ধরে নিয়েছি কি রম্বসের উচ্চতা হলো এইচ। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি? এক্স এইচ ইন্টু ওয়াই, ঠিক আছে? এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলে লিখে রাখছি। এইবারে তোমরা না একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে কিন্তু খেয়াল করবে।
দেখো এই যে উচ্চতাটা, দেখবে এই যে উচ্চতাটা আমি এখানে এরকম ভাবে এঁকেছি, এখানে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর একটা নাম দিতে হবে, তো আমি জি বলে ভাবো দিচ্ছি। তো এখানে দেখো আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজটা তোমরা খেয়াল করতে পারছো? ত্রিভুজটা খুব ভালো করে কিন্তু তোমরা খেয়াল করবে। ত্রিভুজটা হলো দেখো এফ বি জি, দেখো এফ বি জি, এই যে দেখো এফ বি জি একটা ত্রিভুজ, এবং এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা তোমরাই বলো তো কি ত্রিভুজ? এই কোণটা হলো কত বললাম? এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই যে এফ, এই যে এফ বি জি, এটা তার মানে কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই বাহুটা এফ বি, এই বাহুটা হলো কি? অতিভুজ, তাই না? এইটা হলো কি? অতিভুজ। তাহলে অতিভুজ কিন্তু হয়, দেখবে মনে রাখবে, সব থেকে বড় বাহুটা, তাই না? সব থেকে বড় বাহুটা হয় কিন্তু দেখবে অতিভুজ, তাই না? তাহলে অতিভুজটা সব থেকে বড় বাহু। তাহলে আমরা এটা লিখতে পারি তো যে এই যে এফ বি, আমি দেখো এখানে লিখছি এফ বি, অতিভুজটা সর্বদা হয় কি? এই যে লম্ব এইটার থেকে, এই যে এফ, এফ জি এর থেকে বড় হবে, লম্বর থেকে বড় হবে, তাই না? তাহলে এই যে এফ জি মানে এই যে এইটার মান কত আমরা জানি? এইচ, যেটাকে আমি উচ্চতা ধরেছি এইচ, তাই না? আচ্ছা এই যে এফ বি, এইটার মান কত? এটা তো হলো এই তোমার রম্বসের এক একটা বাহুর দৈর্ঘ্য, এক একটা বাহুর দৈর্ঘ্য কত? রম্বসের এক একটা বাহুর দৈর্ঘ্য এক্স করেছিল। তাহলে এফ বি এর জায়গায় তো আমরা লিখতে পারি এক্স। বোঝা গেল আমি কি বললাম? তাহলে দেখো এই লাইনটা যেমন সমকোণী ত্রিভুজটার লম্ব ঠিকই, আবার এই যে রম্বসটা রয়েছে এই যে বি সি ই এফ, তারও তো উচ্চতা, এবং তার মান কত? এইচ। তাই জন্য আমি দেখো এফ জি এর জায়গায় লিখেছি এইচ। আর এই বাহুটা রম্বসের কি এক একটা সাইড, এক একটা বাহুর দৈর্ঘ্য। আর সমকোণী ত্রিভুজটার কি? সমকোণী ত্রিভুজটার অতিভুজ। তাই জন্য আমি দেখো কি লিখলাম এখানে? এফ বি এর মান হলো কত? এক্স করে। বোঝা গেল? এবারে আমরা কি করব? উভয় সাইডে এক্স গুণ করব। এইখানে এক্স গুণ করব, এখানে এক্স গুণ করব। তাহলে এক্স এর সাথে আমি কি করব? এই এক্সটার সাথে একটা এক্স গুণ করলাম, আবার এই এইচটার সাথে একটা এক্স গুণ করলাম। বোঝা গেল? দুটো সাইড আমি এক্স গুণ করলাম। করলে কত হবে তাহলে? এখানে দেখো খুব ভালো করে দেখবে, এক্স আর এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার। তারপরে দেখো এইচ আর এক্স গুণ করলে কি হবে? এইচ এক্স। আর লাস্ট লাইন আমরা যেটা করব সেটা হলো কিন্তু এক্স এর স্কোয়ার। এই এইচ এক্স এর জায়গাতে কত বসাবো? খুব ভালো করে দেখবে, এইচ এক্স এর মান কিন্তু এই যে দেখো, এই দেখো এইচ এক্স এর মান হলো কিন্তু ওয়াই। দেখতে পেয়েছো তো? এইচ এক্স মানে ওয়াই। তাহলে আমি এখানে লিখবো কি? ওয়াই। হয়ে গেল, অঙ্ক শেষ। তোমরা জাস্ট বইয়ের মধ্যে দেখো এটা কত নম্বর অপশনে রয়েছে। এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই, দেখো বি এর দাগে কিন্তু রয়েছে। তাহলে এই হয়ে গেল বি এর দাগেরটা। বোঝা গেল? তাহলে বি এর দাগেরটা হয়ে গেল আমাদের চারেরটা। এবারে আমরা চলে যাব কতর দাগে? পাঁচের দাগে। তো দেখো আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কিন্তু পাঁচের দাগেরটা। ১৭ দাগের পাঁচে দেখবে কি বলে দিয়েছে? একটা ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬২ বর্গ সেমি। তাহলে দেখো আমি প্রথমে একটা ট্রাপিজিয়ামকে আঁকবো। ট্রাপিজিয়াম দেখতে সাধারণত এইরকম হয়। ঠিক আছে, এরকম হয় ট্রাপিজিয়াম। এই হলো ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের আমি একটা নাম দিয়ে দিই এ বি সি ডি। তাহলে এই ট্রাপিজিয়ামের কি বলে দিয়েছে? ক্ষেত্রফল ১৬২। আচ্ছা উচ্চতা কত বলে দিয়েছে? ৬। উচ্চতা মানে তোমরা বুঝতেই পারছো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হলো উচ্চতা। উচ্চতাটা কত বলে দিয়েছে? ৬। খুব ভালো কথা। আচ্ছা এবারে দেখো বলে দিয়েছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। সমান্তরাল বাহু কোনটা কোনটা? এবি আর সিডি। তাই তো? এবি আর সিডি হলো সমান্তরাল। তাদের মধ্যে একটার দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে ২৩। ভাবো আমি ধরে নিলাম এইটার দৈর্ঘ্য ২৩। ও উপরেরটাও ২৩ হতে পারে। আমি ধরে নিলাম এইটা ২৩। আচ্ছা এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? মানে এই ভাবো এইটার মাপ কত? আমি জানি না, ধরে নিচ্ছি এক্স। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। তো চলো, আরেকটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য তো আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা এরকম ভাবে লিখে নেব যে ধরি অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? এক্স আমি ধরে নিচ্ছি, এক্স সেমি। তাহলে খুব ভালো করে দেখবে, আমি দেখো এখানে লিখছি প্রশ্নানুসারে।
বইয়ের মধ্যে তোমরা দাগ দেবে যেখানে দেখো বলে দিয়েছে একটা মাপ বলে দিয়েছে, মাপটা হলো দেখো 162। দেখতে পাচ্ছ এটা কিসের মাপ? বলেই দিয়েছে ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 162। তাহলে দেখো আমি না এই সাইডে দেখো লিখছি 162। এটা আমি কিসের মাপ লিখলাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মাপ। তাহলে এই দিকে আমি যদি ক্ষেত্রফলের মাপ লিখি, এই দিকে ক্ষেত্রফলের সূত্র লিখবো। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 ইন্টু দুখানা যে সমান্তরাল বাহু রয়েছে তাদের যোগফল, মানে এইটা আর এইটার যোগফল। এইটার মাপ এক্স আর এটার মাপ 23, তাদের যোগ করতে হবে। তার সাথে গুণ করতে হবে উচ্চতাকে। তাহলে দেখো উচ্চতাটা কত, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হলো তোমার 6। তাহলে এখানে আমি দেখো একেবারে এরকম ভাবে লিখে নিলাম। তাহলে 162 ক্ষেত্রফলের মাপ, আর এখানে দেখো ক্ষেত্রফলের সূত্রটা দেখো লিখলাম 1/2 ইন্টু দুখানা যে সমান্তরাল বাহু রয়েছে এইটা আর এইটা, তাদের যোগফল ইন্টু উচ্চতা। বোঝা গেল? তারপরে আমরা অঙ্কটা করব। দেখো 2 1 কে 2, 6 কে কাটলে কত হবে? 3 হবে, তাই না? তাহলে এবারে কত পাচ্ছি? উম, দেখো এক্স প্লাস 23 যেমন আছে আছে ইন্টু, তাহলে এখানে দেখো কত থাকছে, 3 রয়েছে, 162। তাহলে এখানে দেখো 3টা রয়েছে গুণ, এই সাইডে গেলে হবে ভাগ, তাই না? তাহলে ভাগ হবে। তাহলে 3 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হবে বলো বলো? 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 4 12। বোঝা গেল? তাহলে আমি 3 দিয়ে এইটাকে কাটলে কত পেলাম? 54। আচ্ছা, এবারে +23 কে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠালে হবে কি -23। বোঝা গেল? তাহলে এবারে লাস্ট 4 থেকে 3 বিয়োগ করব 1, 5 থেকে 2 বিয়োগ করব 3। কত হলো? x সমান সমান 31। বোঝা গেল? x এর মান 31, তার মানে এই 23টা হলো এইটার মাপ ছিল আর কি। ঠিক আছে, ছোট বাহুটা হলো তার মানে 23, আর এই বাহুটা হলো 31। বোঝা গেল? এই তো হয়ে গেল। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? যে অপর বাহু সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত? 31। কত নম্বর অপশনে দেখো রয়েছে? বি এর দাগে রয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব কিন্তু 18 দাগের একেরটা। তো দেখো 18 দাগের একে কি বলে দিয়েছে? বলে দিয়েছে এবিসিডি একটা সামান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো আমি একটা সামান্তরিককে আগে এঁকে ফেলি এখানে। তাহলে এই হলো একটা সামান্তরিক, এই হলো সামান্তরিক, ঠিক আছে, যার নাম হলো এ বি সি এবং ডি। আচ্ছা, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো 96 বলে দিয়েছে, বিডি কর্ণের দৈর্ঘ্য 12। তাহলে এই দেখো বিডি কর্ণ, যার মাপ হলো কত? 12। আমি দেখো এখানে লিখে রাখছি, হ্যাঁ, বিডি ইজ ইকুয়াল টু 12। এবারে দেখো কি বলছে, বা আমি এখানেও লিখে রাখতে পারি বিডি হলো 12। এরপরে দেখো বলে দিয়েছে এ বিন্দু থেকে বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য কত? এ বিন্দু থেকে বিডির ওপর চেয়ে লম্ব টানা হলো, তার মাপ কত? মানে এই যে এ বিন্দু থেকে দেখো আমি একটা লম্ব কাটলাম, যার নাম হলো এপি, তার মাপ কত আমাদের কাছে জানতে চেয়েছে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এইবারে আমরা লম্বের মাপটা তো বের করব, কিন্তু খুব ভালো করে একটা জিনিস দেখবে। লম্বর নামটা তো কত, আমি মাপটা যে কত আমি তো জানি না। লম্বর নাম হলো এপি, মাপ কত জানি না, তো মাপটা কত আমি ধরে নিচ্ছি এক্স। লম্বের মাপটা হলো এক্স, আমি ধরে নিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি, ধরি, কি লিখবো? বিডি কর্ণের ওপর, বিডি কর্ণের ওপর অঙ্কিত, বিডি কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কত আমি জানি না। দৈর্ঘ্যের মাপ আমি কত জানি না, আমি ধরে নিলাম এক্স সেমি। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। আচ্ছা, এবারে বইয়ের মধ্যে তোমরা দাগ দাও। একটা জায়গায় লেখা রয়েছে সামন্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 96। তাহলে দেখো আমি এই সাইডে কি লিখলাম? 96। কিসের মাপ লিখলাম? 96 কিসের মাপ? পুরো সামন্তরিকটার ক্ষেত্রফল। পুরো সামন্তরিক মানে বুঝতে পেরেছো তো? এই যে পুরো একদম এ বি সি ডি, পুরো এই সামন্তরিকের ক্ষেত্রফল হলো 96, এই সাইডে লিখেছি। তাহলে এইদিকে আমি কি লিখবো? সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র। এখানে আমরা সামন্তরিকটার কোনো ভূমির মাপ জানি না, কোনো ভূমির মাপ জানি না, কোনো উচ্চতা জানি না। তার মানে ভূমি ইন্টু উচ্চতা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব? খুব ভালো করে দেখবে, এখানে না দুটো ত্রিভুজ আছে,
আমি যদি এই লম্বটাকে মুছে দিই তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজ এ বি ডি দেখতে পেয়েছো, এই একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ হলো বি ডি সি, দেখতে পেয়েছো বিডিসি, দুটো ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি হয় তোমার ভাবো 20, তাহলে এই ত্রিভুজেরও ক্ষেত্রফল হবে 20। তাহলে দুটো 20কে যোগ করলেই কি পেয়ে যাব, পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল, তাই না? বোঝা গেল? তাহলে আমরা এরকম ভাবে লিখি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? বা দুটো ত্রিভুজেরই তো ক্ষেত্রফল সেই সেম হবে, মানে এটা যদি 20 হয় তাহলে এই ত্রিভুজেরও ক্ষেত্রফল 20 হবে। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 2, এই ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এ বি ডি, ঠিক আছে, এ বি ডি এর দ্বিগুণ করলেই হয়ে যাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের ডবল করলেই হয়ে যাবে সামান্তরিকের ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে আমি এখানে এরকম ভাবে লিখতে পারি যে এক, ঠিক আছে, 1/2, সরি 2 ইন্টু ডবল করব এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ত্রিভুজ এ বি ডি ডি এর ক্ষেত্রফল করলেই আমরা কি পেয়ে যাব, করলেই আমরা পেয়ে যাব পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এবারে বলো সামান্তরিকের ক্ষেত্রফল বইয়ের মধ্যে কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 96, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমরা কি করব, 2 ইন্টু এবিডি এর ক্ষেত্রফল করব, এবিডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে তোমরাই আমাকে বলবে ভূমি কত, খুব ভালো করে বলবে, এই যে এ বি ডি এর ভূমি কত, এই দেখো ভূমি হলো বি থেকে ডি, তাই না? ভূমি হলো কত, বি থেকে ডি। তাহলে ভূমি কত, আগে নিচে 2 ওপরে 2 কাটি, তাহলে ভূমির জায়গাতে আমি কত লিখবো, 12, ইন্টু উচ্চতার জায়গায় কত লিখবো, এই যে এইটা হলো উচ্চতা, এই যে এইটা হলো কিন্তু উচ্চতা, এই উচ্চতাটাকে আমি কত ধরে নিয়েছি, এক্স, তাহলে আমি এখানে কত লিখবো, এক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো 12টা রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ, 12 × 12 8 × 12 = 96, তাহলে এক্স ইজুকাল টু কত, 8। তাহলে এক্স ইজুকাল টু 8 মানে কি, এই যে লম্বটার মাপ কত, হলো কিন্তু 8। বোঝা গেল? এই হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে তোমরা এর উত্তর লিখবে কিন্তু কি লিখবে, বিডির ওপর, বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য, বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য এরকম ভাবে লিখবে, ঠিক আছে। বিডি কর্ণের, কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কত, 8 সেমি, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল 18 দাগের 1, চলে যাবো 18 দাগের 2-তে। তো দেখো এবারে আমরা করব কিন্তু 18 দাগের 2-এরটা। তো দেখো 18 দাগের 2-তে কি বলে দিয়েছে, একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি। তাহলে দেখো আমি না প্রথমে একটা সামান্তরিককে এখানে আগে আঁকছি। তো ভাবো আমি এরকম একটা সামান্তরিককে আগে এখানে আঁকি, এই হলো একটা সামান্তরিক, ঠিক আছে। তো এই হলো একটা সামান্তরিক এবং এই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সন্নিহিত মানে এই যে এই বাহুটা, যে দুটো বাহু একে অপরের সঙ্গে লেগে রয়েছে, মানে আমি যদি নাম দিই এ বি সি ডি, তাহলে দেখো এই যে এ বি আর বিসি এরা হলো সন্নিহিত বাহু, কারণ এরা একে অপরের সঙ্গে দেখো আটকে রয়েছে। সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 5 এবং 3। তাহলে এই বাহুটা 5 হলে এই বাহুটাও কত হবে, 5 হবে, এবং এই বাহুটা 3 হলে এই বাহুটাও কত হবে, 3 হবে, 3 সেমি হবে। এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, বলেছে খুব ভালো করে দেখবে, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বৃহত্তর বাহু মানে কোনটা কোনটা, এই যে দেখো 5 আর 5 হলো বৃহত্তর বাহু, এই বৃহত্তর বাহুর মধ্যে দূরত্ব কত বলেছে, এই বৃহত্তর বাহুর মধ্যে দেখো দূরত্ব বলে দিয়েছে 2 সেমি, ঠিক আছে। তার মানে এইখান থেকে এই এতটার মাপ হলো কত, 2 সেমি। এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে, দেখো অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে যে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, ক্ষুদ্রতর বাহু মানে কোনটা, এই যে দেখো 3, এই 3 আর এই 3 হলো ক্ষুদ্রতম, তাই না, এই 3 সেমি আর এই 3 সেমি হলো ক্ষুদ্রতম। তাহলে এই দুটো ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্ব কত, মানে এইখান থেকে এই এতটার মাপ কত। তাহলে আগে আমরা চলো লিখে নেব যে, মনে করি এরকম ভাবে আমরা লিখে নেব, মনে করি, মনে করি ক্ষুদ্রতম,
মনে করি আমরা কি লিখবো, ক্ষুদ্রতম বাহুদ্বয়ের দূরত্ব, বাহুদ্বয়ের, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে, দূরত্ব আমরা কত লিখবো, লিখবো এক্স সেমি। ঠিক আছে, তাহলে এইখান থেকে এতটা দূরত্ব আমরা তো জানি না কোনখান থেকে কতটা দূরত্ব। এই যে দেখো, এই যে এইখান থেকে এতটা দূরত্ব যেহেতু আমি জানি না, আমি ধরে নিচ্ছি এইখান থেকে এতটা দূরত্ব হলো এক্স সেমি। ঠিক আছে, এইবারে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল দুই রকম ভাবে লিখতে পারি, দুই রকম ভাবে। কি রকম ভাবে, আমি আগে এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এটাকে মুছে দিচ্ছি। দু রকম ভাবে, কিরকম ভাবে আমি লিখতে পারি দেখো, আমি এখানে আগে লিখে রাখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। তাহলে দেখো, দুই রকম ভাবে কিভাবে লিখতে পারি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখন সামান্তরিকের আমি দেখো ভূমি কত দেখতে পাচ্ছি, এই দেখো ভূমি হলো কত, 5, তাই তো, ভূমি হলো 5। তাহলে এই হলো ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এই যে এই লাইনটা, উচ্চতা কত, 2। তাহলে এই একভাবে আমরা লিখতে পারি। আরেক রকম ভাবে আমরা এইটা বলতে পারি, এইটা হলো উচ্চতা এবং এইটা হলো ভূমি, এই যে তিনটা হলো ভূমি, এরকমও আমরা কিন্তু বলতে পারি, এইটা একটা ভূমি এবং এইটা হলো উচ্চতা, যেটার মাপ আমি জানি না বলে ধরে নিয়েছি এক্স। বোঝা গেল? তাহলে এইটা ভূমি মানে কত, 3 ইন্টু উচ্চতা মানে আমি কত ধরে নিচ্ছি, এই যে এক্সটাকে আমি ধরে নিচ্ছি উচ্চতা। বোঝা গেল? তাহলে খুব ভালো করে দেখো, আমরা দুটো সাইডেই কি লিখলাম, এই দিকেও দেখো লিখলাম ক্ষেত্রফল, এই দিকেও দেখো লিখলাম ক্ষেত্রফল। তাহলে চলো আমরা এবারে গুণ করে দিই, 5 আর 2 এ গুণ করলে কত হবে, 10। আর এখানে 3 আর এক্স গুণ করলে কত, 3x। তাহলে দেখো তিনটা রয়েছে এখানে গুণ, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে তাহলে এটাকে আমরা দেখো মিশ্র ভগ্নাংশে কিন্তু পরিণত করব, মানে 10/3, তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হবে, 3 তিরিককে 9, বিয়োগ করলে 1, আর এখানে কত হবে, এই তিনটা এখানে বসে যাবে। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু হলো 3 পূর্ণ 1/3। তাহলে এই হয়ে গেল। তাহলে এইখান থেকে এই এতটার মাপ খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এই যে দেখো এইখান থেকে এই এতটার মাপ আমি কত পেলাম, পেলাম কিন্তু 3 পূর্ণ 1/3। বোঝা গেল? তাহলে হয়ে গেল ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে কি দূরত্ব। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি, যে এখানে এরকম ভাবে লিখবো, উত্তর লিখবো যে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, দূরত্ব 3 পূর্ণ 1/3 সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা কি শেষ। বোঝা গেল? তো দেখো এবারে আমরা কিন্তু করব 18 দাগের 3-এর অঙ্কটা। তো দেখো 18 দাগের 3-এর অঙ্কে কি বলে দিয়েছে, একটা রম্বসের উচ্চতা 14 সেমি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে দেখো প্রথমে আমি একটা রম্বসকে এখানে এঁকে ফেলবো। রম্বস মানে হলো যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো রম্বসের আমি একটা নাম দিচ্ছি এ, বি, সি এবং ডি বলে। আচ্ছা, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 5 করে। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য 5 মানে এটা মানে 5, তাহলে এইটাও হবে 5, তাহলে এইটাও হবে 5 এবং এইটাও হবে 5। এবারে দেখো রম্বসের বলে দিয়েছে উচ্চতা, উচ্চতা মানে এই যে দেখো এইখান থেকে এই যে এইটাকে আমরা বলি কি বলতো, উচ্চতা। দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে আমরা বলি উচ্চতা। এই উচ্চতার মাপটা দেখবে বলে দিয়েছে 14 সেমি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে যে ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফল আমরা কি করে বের করি, রম্বসের ক্ষেত্রফল বের করবার সূত্র হলো কি, আমরা জানি 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা আমরা জানি 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কিন্তু আমাদের এই ছবিটায় তো কোনো কর্ণ দেওয়াই নেই, তাই না, কোনো কর্ণ দেওয়া নেই, তো আমি কি করে করব তাহলে। বোঝা গেল? তাহলে আমাদের যখন কর্ণ দেওয়া নেই, আমি যখন রম্বসের কর্ণ মানে ক্ষেত্রফলের ওই সূত্রটা ইউজ করতে পারছি না, যখন আমি ওই যে 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ওই সূত্রটা ইউজ করতে পারছি না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা। তাহলে আমি দেখো লিখছি কিন্তু রম্বসের ক্ষেত্রফল, লিখছি রম্বসের ক্ষেত্রফল, কিন্তু আমি ইউজ করব কোনটা, সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা। তাহলে সূত্রটা আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা, তাই না, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি দেখো এখানে লিখবো কি, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত লিখবো, এই দেখো ভূমি কত, ভূমি হলো 5,
আর উচ্চতা কত? এই যে দেখো এইখান থেকে এতটা হলো উচ্চতা। কত সেটা? 14। তাহলে 14 আর 5 গুণ করলে কত হবে? 70। আমরা কি লিখবো? বর্গ সেমি। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র বের করব। যখন আমরা ক্ষেত্রফলের সূত্র পারবো না তখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রের সাহায্যেই করব। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কিন্তু 3-এর দাগেরটা। মুছে দেব, দিয়ে চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা কিন্তু করব 18-র দাগের 4-এর অঙ্কটা। তো দেখো 18-র দাগের 4-এর অঙ্কে কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটি সমদ্বিবাহু, বলে দিয়েছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ হলো 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো আমি প্রথমে না একটা ট্রাপিজিয়ামকে এখানে এঁকে ফেলি। প্রথমে এই দেখো আমি একটা ট্রাপিজিয়ামকে এখানে আঁকি। ঠিক আছে? এই দেখো এই হলো একটা ট্রাপিজিয়াম। এটাকে আমি যুক্ত করে দিই। এটাকে আমি যুক্ত করে দিচ্ছি। তাহলে এই হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের আমি নাম দিচ্ছি এ, বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি বলে। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে দেখো বলে দিয়েছে তির্যক বাহুর দৈর্ঘ্য 62। তির্যক বাহু মানে এইটা আর এইটা। তো এদের মধ্যে আমি এই বাহুটা, এই যে এবি, এই যে এবি, তার মাপ আমি লিখে রাখছি 62 সেমি। বোঝা গেল? তাহলে এই বাহুটার মাপ হলো কত? 62 সেমি। ঠিক আছে? এইবারে আমাদের কাছে জানতে কি চেয়েছে? আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে, দেখো এখানে বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তার মানে এটা যদি হয় 62, এটাও হবে 62। বোঝা গেল? আচ্ছা, আমাদের কাছে কি জানতে চেয়েছে? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এই হলো দুটো সমান্তরাল বাহু এডি আর বিসি, তার মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। ঠিক আছে? তার মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। আমি এখানে একটা নাম দিচ্ছি ই বলে। তাহলে তোমরা দেখো এখানে আমরা একটা না সমবাহু সরি সমকোণী ত্রিভুজ পেলাম। দেখো যার নাম হলো এ বি ই। দেখতে পেয়েছো? কি পেলাম? একটা সমকোণী ত্রিভুজ পেলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের খুব ভালো করে দেখবে কিন্তু, এই যে সমকোণী ত্রিভুজ, তার আমরা কোন বাহুটার মাপ জানি? এই অতিভুজের মাপ জানি কত? 62। তাহলে আমি এখানে দেখো লিখবো ত্রিভুজ এ বি ই এর অতিভুজ। অতিভুজের মাপটা দেখো কত বলে দিয়েছে? অতিভুজ, অতিভুজের নাম হলো এবি, এবং তার মাপ হলো কত? 62 সেমি। তাই তো? আচ্ছা, আমরা এবারে বলো তো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এবং দেখে আমাকে বলবে। আচ্ছা বলো তো, এই কোণটার পরিমাপ কত হবে? এই কোণটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে, তাই না? এই কোণটা কি হবে? 90 ডিগ্রি কিন্তু হবে। ঠিক আছে? 90 ডিগ্রি হবে। তাহলে চলো আমরা এটাকে একটু লিখে রাখি। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো এই যে এ ই বি। তাহলে কোণ এ ই বি হলো কত? 90 ডিগ্রি। আচ্ছা, বইয়ের মধ্যে তোমরা একটা জিনিসে দাগ দাও। দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ হলো 45 ডিগ্রি। সমান্তরাল বাহু সংলগ্ন, সমান্তরাল বাহু মানে কোনটা? এই যে দেখো এডি আর বিসি কে আমরা বলবো সমান্তরাল বাহু, তাই তো? সেই বাহু সংলগ্ন মানে সেই বাহুর সঙ্গে লেগে রয়েছে এরকম একটা কোণ হলো কত? বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে দেখো এইখানেও হতে পারে 45, এই বাহুটার সঙ্গে দেখো লেগে রয়েছে। আবার এই যে এইখানেও হতে পারে, তবে এইখানে হবে না, তার কারণ এই বাহুটার সঙ্গে ঠিক লেগে নেই। 45টা এইখানে হবে, 45টা এইখানে হবে, কারণ 45 কোণটা দেখো এই যে সমান্তরাল বাহু সঙ্গে লেগে রয়েছে। মানে দেখো বিসি, সমান্তরাল বাহু কোনটা কোনটা? দেখো বিসি আর কোনটা? এ ডি, তাই না? এই দুটো হলো সমান্তরাল বাহু। তাহলে এই দুটোর মধ্যে কোন বাহুটার সঙ্গে লেগে থাকবে? দেখো 45, দেখো এইখানে দেখো লেগে রয়েছে, এই জায়গাটা হলো কি 45। বোঝা গেল? তাহলে এই কোণটা যার নাম হলো এ বিই, তাহলে যার নাম হলো এ বিই যদি হয় 45, এ বিই যদি হয় 45, তাহলে তোমরাই বলো ত্রিভুজের এই কোণটা কত হবে? খুব ভালো করে তোমরা দেখবে কিন্তু। দেখো এই কোণটা হলো, এই কোণটা কত? 90। এই কোণটা 90। এই কোণটা, এই যে এই কোণটা হলো কত? এই কোণটা হলো 45। এই কোণটা 45। তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটাও হবে কত? 45ই হবে, তাই না? এই কোণটাও কত হবে? 45 হবে। বোঝা গেল? তাহলে এই কোণটাও হবে কি 45। তাহলে কোণ বি এ ই, কোণ বি এ ই
সেটাও হবে কত 45। তাহলে যদি দুটো কোণ সমান হয়, একই হয়, এবং একটা কোণ 90 ডিগ্রি, দুটো কোণ সমান মানেই কি আমরা বলতে পারি দুটো বাহু সমান। কোন দুটো বাহু সমান হবে বলো এবারে? কোন দুটো বাহু সমান হবে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এই বাহুটা তো হলো অতিভুজ, এই যে এবি হলো অতিভুজ, এবি হলো কি আমাদের অতিভুজ, তাই না? এবি হলো অতিভুজ, এই বাহুটা হবে সব থেকে বড়। তাহলে সমান হবে কোন দুটো বাহু বলো তো? এই যে এই আর বিই, এরা দুজন হবে কি সমান। এই যে দেখো এই যে এই বাহুটা বিই আর কে হবে? এই যে এই, এরা দুজন হবে সমান, এবং তাদের থেকে বড় হবে কোন বাহুটা? এই যে এবি। বোঝা গেল? তাহলে সমান হবে কে? বিই আর এই। তাহলে আমরা এখানে লিখে রাখবো বিই আর এই হবে কি সমান। কারণটা তোমরা আশা করি বুঝতে পারলে। তার কারণ হলো এই দুটো কোণ যেহেতু সেম হচ্ছে, এই দুটো কোণ দেখো কত 45 করে হচ্ছে, তাই না? এই দুটো কোণ যদি 45 করে হয়, তাহলে আমরা কি বলতে পারি? দুটো কোণ সমান মানে তার দুটো বাহুও সমান। তাহলে সেই কোন দুটো বাহু সমান হবে? এই দুটো বাহু সমান হবে, এই যে লম্ব আর ভূমি। অতিভুজটা কিন্তু বড় হবে। তাহলে এবারে আমরা পিথাগোরাসের সেই সূত্রটাকে নেব। কি জানি আমরা? এ বি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, এ বি স্কোয়ার, ঠিক আছে, ইজুকাল টু কি ভূমি স্কোয়ার মানে বিই তার স্কোয়ার প্লাস এই যে এই তার স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। এইবারে দেখো আমরা কি করব, খুব ভালো করে কিন্তু তোমরা এবারে দেখবে। দেখো এইবারে আমরা এই বিইর জায়গাতে না আর বিই লিখবো না। কি লিখবো বলো তো? আগে আমরা এবির জায়গাতে কি লিখবো? এই যে দেখো এবির মাপ দেওয়াই আছে, এবির মাপ কত দেওয়া রয়েছে দেখো 62। তাহলে দেখো আমি এখানে লিখবো কত? 62 এর স্কোয়ার। বিইর জায়গায় কি লিখবো? এই দেখো বিই ইজুকাল টু কত দেওয়া রয়েছে? এই। তাহলে আমি লিখবো কত? এই তার স্কোয়ার প্লাস আবার দেখো এখানে এই স্কোয়ার যেমন আছে আছে। তাহলে দেখো আমরা এটাকে যোগ করলে কত পাবো? খুব ভালো করে দেখবে, এই আর এই যোগ করলে হবে 2 এই তার স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, দেখো দুইটা এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে দুটো 62 লিখবো, 62-র মাথায় যেহেতু স্কোয়ার আছে দুবার লিখবো, বাই দেখো দুইটা এখানে কি রয়েছে? গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। আর এখানে এর স্কোয়ার যেমন আছে থাক। চলো এবার আমি এই সাইডে করি অঙ্কটাকে, খুব ভালো করে তোমরা দেখবে। দেখো খুব ভালো করে দেখবে, 2 দিয়ে না আমরা এখানে কাটাকুটি করব, 2 দিয়ে এখানে কাটাকুটি করলে আমরা দেখো কত পাবো? দেখো 2 এককে 2, 62কে কাটলে হবে 31, তাই না? তাহলে চলো আমরা দেখো এখানে কি কি পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে কি কি পাচ্ছি। 31, তাহলে দেখো আমরা এখানে লিখবো কত? 31 ইনটু এখানে দেখো কত পাচ্ছি? 62। ঠিক আছে, আর এখানে এই যেমন আছে আছে তার স্কোয়ার। এইবারে দেখো স্কোয়ার, এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে 31 ইন্টু 62কে আমি কিভাবে লিখতে পারি? 62কে না আমি এইভাবে লিখছি, 62 মানে হলো কত? 31 ইন্টু 2। ঠিক আছে, তাহলে 62কে দেখো আমি কিভাবে লিখলাম, লিখলাম কিন্তু 62কে আমি কিভাবে লিখলাম? 31 ইন্টু 2। তাহলে এখানে দেখো কত হচ্ছে, দেখো দুটো 31 দেখতে পাচ্ছ তো? এই দেখো এই 31 আর এই 31-এ কি হবে? 31-এর স্কোয়ার ইন্টু 2 যেমন আছে আছে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে এবারে তোমরাই আমাকে বলো যে রুটের বাইরে কে বেরোতে পারবে? 31 রুটের বাইরে বেরোতে পারবে কারণ ওর মাথাতে স্কোয়ার আছে, রুটের বাইরে বেরোতে পারবে। 2 বেরোতে পারবে না, 2 এর মাথায় রুট থেকে যাবে। আর এখানে কি থাকবে? এই যেমন আছে থাকবে। এই তো ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, যে এই যে উচ্চতাটা কত, উচ্চতাটা, তাই তো? আমাদের কাছে জানতে চেয়েছে যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। সমান্তরাল বাহু মানে কত? এই এডি থেকে এই যে এইটা, এই যে এইখান থেকে এইটার মাপ। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব মানে কি? এইখান থেকে এইটার মাপ কত জানতে চেয়েছে। এইর মাপটা বের করলেই হয়ে গেল, এইর মাপ আমরা পেয়ে গেলাম কত? এইটা। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে তোমরা জাস্ট একটু উত্তর লিখবে। কি লিখবে উত্তরে? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, মধ্যে দূরত্ব কত হবে? হবে কিন্তু 31√2। পাশে আমরা কি লিখবো? লিখবো কিন্তু সেমি। ঠিক আছে,
তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। হুম। তো দেখো এবারে আমরা করব কিন্তু 18 দাগের 5 অঙ্কটা। তো দেখো 18 দাগের 5 অঙ্কে বলে দিয়েছে এবিসিডি একটা সামান্তরিকের এবি সমান সমান 4। তাহলে দেখো আমি ছবিটাকে আঁকি। তাহলে দেখো এই হলো একটা সামান্তরিক রয়েছে। এই হলো একটা সামান্তরিক। ঠিক আছে? যার নাম দেখবে বলে দিয়েছে এবিসিডি। তাহলে আমি দেখো এখানে নাম দিই এ, বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি। কোন কোন বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এবি 4। তাহলে এই দেখো এই হলো এবি 4। তারপরে দেখো বলে দিয়েছে বিসি 6। তাহলে এই হলো বিসি বাহুর দৈর্ঘ্য 6। আচ্ছা, কোণ এবিসি 30 ডিগ্রি। তাহলে এই দেখো এ, বি আর সি, তার মানে এই জায়গাটা হলো কত বলো তো? হলো কিন্তু 30 ডিগ্রি। আচ্ছা, আর কি বলছে আমাদের কাছে? বলে দিয়েছে এবিসিডি সমান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো দেখো খুব ভালো করে কিন্তু তার আগে তোমরা বুঝবে। দেখো এখানে আমরা কি কি বাহুর মাপ জানি? দেখো এবির মাপ জানি কত, 4 সেমি। আচ্ছা, বিসির মাপ জানি কত, 6 সেমি। এগুলো একটু আমি লিখে নিই, হ্যাঁ। আর কোন এবিসি এর মাপ আমি জানি কত, এবিসি ইজুকাল টু 30 ডিগ্রি। এইবারে খুব ভালো করে কিন্তু দেখো, এখানে না আরেকটা কাজ আমরা করব। কি করব বলো তো? এই এ বিন্দু থেকে বিসির ওপর একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে? কি বললাম? তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর একটা কি করলাম, লম্ব অঙ্কন করলাম। তাহলে চলো সেটা আমরা লিখব। তাহলে আমরা লিখব কি, বিন্দু থেকে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর, বাহুর ওপর, ঠিক আছে, বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন কি করলাম? ঠিক আছে? তাহলে কি করলাম আমি? এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এবারে আমরা কি করব? এই বিন্দুটার না একটা নাম দেব। তাহলে এই বিন্দুটার আমি নাম দিচ্ছি ই বলে। এইবারে আমরা কি করব? এই যে এই, এইটাকে না আমরা এতটা অবধি টেনেছি, তো এবারে এটাকে না আরেকটু আমরা নিচের দিকে নাবিয়ে দেব। ঠিক আছে? কতটা নাবিয়ে দেব? এ থেকে ই এর যা মাপ, ঠিক ততটাই আমি নিচে নাবিয়ে দেব। মানে এখান থেকে এতটার মাপ যদি হয় তোমার, ভাবো 7, তাহলে আমি এখান থেকে এতটা 7 অবধি নামাবো। ঠিক আছে? তাহলে আমি কি করলাম? এ ই কে যে পয়েন্টে আনলাম সেই পয়েন্টটার আমি নাম দিচ্ছি এফ বলে। ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে লিখছি এ ই কে এফ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে দেখো আমি এখানে লিখছি এ ই কে এফ পর্যন্ত, এফ পর্যন্ত বর্ধিত, ঠিক আছে, বর্ধিত করলাম। ঠিক আছে? তাহলে এই কে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম লিখবো। ঠিক আছে? এমন ভাবে বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম যাতে আমরা কি বলতে পারি, এ ই এর যা মাপ হবে ই এফ এর ওই একই মাপ হবে। ঠিক আছে? এ ই ইজুকাল টু ই এফ, দুজনেরই কি হবে, একই মাপ হবে। বোঝা গেল? এবারে আমরা এটাকে এরকম ভাবে যুক্ত করে দিই। এইবারে তোমরা দেখো এখানে না এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, দেখো এ বি ই, এইটা কি ধরনের ত্রিভুজ? তোমরাই বলো কি ধরনের ত্রিভুজ? এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হলো কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? তাহলে এটা 90 ডিগ্রি হলে এই কোণটাও কত হবে বলো তো? এই যে এই কোণটা, এই কোণটাও কত ডিগ্রি হবে? তার মানে 90 ডিগ্রি হবে। বোঝা গেল? আচ্ছা, এই দুটো ত্রিভুজের মধ্যে আর কি কি মিল আছে দেখো, বললাম আমি এক্ষুনি, এ থেকে ই এর যা মাপ হবে ই থেকে এফ এর ওই একই মাপ হবে। তার মানে এ ই আর ই এফ দুটো কি সমান। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল পাচ্ছি? এই ত্রিভুজটার নাম কি, এ বি ই। আর এই ত্রিভুজটার নাম হলো কি, এই ত্রিভুজটার নাম বি এফ ই। ঠিক আছে? বি এফ ই। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ বি ই এফ, বি ই এফ থেকে পাই। ঠিক আছে? তাহলে আমরা কি কি মিল পাচ্ছি? প্রথমত এই কোণটা 90, খুব ভালো করে দেখবে কোন 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 90, এই যে এইটা 90, দেখতে পাচ্ছ তো এইটা 90, আর একইভাবে দেখো এইটা হলো 90। ঠিক আছে? তাহলে এই কোণটার নাম কি, এ ই বি।
তাহলে কোণ এ ই বি, আর এই কোণটার নাম দেখো কি, এই কোণটার নাম হলো কিন্তু বিইএফ, বিইএফ। এরা দুজন সমান কেন? কারণ দুজনেই কি সমকোণ, দুজনেই হলো কি 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, আর কি কি মিল আছে বললাম? এ ই এর যা মাপ ইএফ এর ওই একই মাপ, এ ই এর যা মাপ আর এ ই এর যা মাপ ই এফ এর ওই একই মাপ। তাছাড়া দুটো ত্রিভুজেরই না একটা কমন বাহু আছে, কোনটা বলো তো? এই দেখো বিই হলো কমন বাহু, দেখতে পেয়েছো? এই যে দেখো এই বাহুটা কিন্তু দুটো ত্রিভুজেরই ক্ষেত্রে কমন, তার মানে দুজনেরই কিন্তু ভূমি ওই একই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? লিখতে পারি কিন্তু বিই সাধারণ বাহু। তাহলে আমরা দেখো দুটো ত্রিভুজে কি কি মিল পেলাম? টোটাল তিনটে মিল পেলাম। এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই বাহুটার যা মাপ এই বাহুটার তাই মাপ, আর এটা হলো বিই হলো সাধারণ বাহু। তাহলে তিনটে আমি যেহেতু মিল পেয়ে গেছি, দেখো তিনটাকে আমি দেখো মার্কিং করছি, খুব ভালো করে দেখবে কি কি তিনটে মিল পেলাম। এই যে দেখো, এই 1 নম্বর মিল, এই 2 নম্বর মিল, আর এই হলো 3 নম্বর মিল। তিনটে মিলে গেলে আমরা দুটো ত্রিভুজকে কি বলি? সর্বসম। কি বলি? সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ হলো কি সর্বসম, বোঝা গেল? ত্রিভুজ এ বি ই সর্বসম। কোন ত্রিভুজটা? এই যে এই ত্রিভুজটা বি ই এফ, এরা হলো কি এই দুটো ত্রিভুজ আমরা বলতে পারি সর্বসম। সর্বসম মানে কি এই দুটো ত্রিভুজের মধ্যে সব মিল রয়েছে। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সব কোণের মান সমান, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? তার মানে দুটো ত্রিভুজ সর্বসম মানে এই বাহুটার যা মাপ এই বাহুটার তাই মাপ, এই বাহুটার যা মাপ এই বাহুটার তাই মাপ, এই বাহুটার যা মাপ, দুজনেরই তো একই বাহু। আচ্ছা, এবারে কোণের দিক থেকে আসি। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা কত? বইয়ের মধ্যে বলেই দিয়েছে, দেখবে 30 ডিগ্রি। এই কোণটা বলে দিয়েছে কত? 30 ডিগ্রি, তাই না? এই কোণটা বলে দিয়েছে দেখো 30 ডিগ্রি। এটা যদি হয় 30, তাহলে এই কোণটাও কত হবে? এই ত্রিভুজের এই কোণটাও হবে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা হলো 90, খুব ভালো করে দেখবে, এটা 90, তাই তো? এই কোণটা হলো তোমার 30, তাহলে এই কোণটা কত? অটোমেটিক্যালি এই কোণটা হবে কত? 60 ডিগ্রি, তাই না? 90 আর 30 যোগ করো, আর সেটা 180 থেকে বিয়োগ করো, তাহলেই হয়ে যাবে। মানে কোণ, এই যে এই কোণটার নাম কি? বি এ ই। মানে আমরা লিখতে পারি কি, অতএব কোণ বি এ ই কত হবে? 180 থেকে আমরা কি করব? বিয়োগ করব কাকে কাকে? এই 90 আর এই 30 কে বিয়োগ করলেই পেয়ে যাব। 90 আর 30 কে বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে 180 থেকে আমি যদি 120 কে বিয়োগ করি তাহলে কত পাবো? 60, বোঝা গেল? তাহলে এই কোণটা কত হলো? 60 যদি হয় তাহলে এই কোণটাও কত হবে? এই কোণটাও হবে কিন্তু 60, ঠিক আছে? এই কোণটাও হবে কত? 60। তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে দেখো, আমি এইখান থেকে এই দাগটাকে না মুছে দিচ্ছি, মুছে দিলাম। যতটুকুনি মুছে দিলাম সেইটা থেকে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? ত্রিভুজ কিন্তু ছিল দুটো, যেই মাত্র আমি মাঝখানের দাগটা মুছে দিলাম ত্রিভুজ হয়ে গেল একটা। সেই একটা ত্রিভুজের নাম হলো কিন্তু এ বি এফ, ঠিক আছে? এ বি এফ, ঠিক আছে? এ বি এফ, এ বি এফ। এবং তোমরা দেখবে এই কোণটা কত? 60, এই কোণটা কত? 60, আর এই কোণটা কত? এইটুকুনি 30, আর এইটুকুনি কত? এইটুকুনিও তো 30 ছিল, তাই না? খুব ভালো করে দেখবে এই দুটো জায়গায় কিন্তু 30 ছিল, যতক্ষণ এই দাগটা এখানে ছিল ততক্ষণ কি এই জায়গাটা ছিল 30, আর এই জায়গাটাও কি ছিল? এই জায়গাটাতেও তো ছিল 30, তাই না? এই দুটো জায়গায় তো 30 করেছিল, বোঝা গেল? তাহলে এই জায়গাটা 30, এই জায়গাটা 30, তাহলে টোটাল এই কোণটা কত? তাহলে টোটাল এই কোণটা হলো, পুরো টোটাল এই কোণটা হলো তার মানে কত? 60, বোঝা গেল? তাহলে দেখো আমি যদি ওপরের এই অংশটাকে মুছে দিই তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আমি যদি এই জায়গাটাকে মুছে দিই তাহলে ত্রিভুজ এ বি এফ, ত্রিভুজ এ বি এফ দেখতে পাচ্ছ? এই দেখো এ বি এফ, ঠিক আছে? ত্রিভুজ এ বি এফ। তাহলে দেখো আমি এখানে লিখছি ত্রিভুজ এ বি এফ এর এর এই কোণটা কত? 60, যার নাম হলো বি এ এফ, ঠিক আছে? বি এ বি এ এফ কত? তোমার 60 ডিগ্রি। এই কোণটা কত? এই যে এ বি এফ, এ বি এফ, এ বি এফ হলো
30 আর 30 যোগ করে হয়েছে 60, দুটোকে যোগ করে হয়েছে কত, 60। আর এই কোণটা কত, এই যে এই কোণটা, এই কোণটার নাম হলো কি BFA। তাহলে BFA কত হচ্ছে 60। তাহলে তাহলে 60 ডিগ্রি হলো। এবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু কোন বাহুটার দৈর্ঘ্য বলো তো। এই যে আমাদের কাছে জানতে চেয়েছে উচ্চতাটা কত, মানে তোমার এ থেকে এই যে এই জায়গাটায় আমি নাম দিয়েছিলাম ই বলে, আমাকে ই এর মাপ কিন্তু বের করতে হবে। তাহলে খুব ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা রয়েছে না, এই যে ত্রিভুজটা যার নাম হলো বি এফ, দেখতে পেয়েছো ABF। আমি এই মাঝখানের দাগগুলোকে মুছে দিই। এই যে ত্রিভুজটা রয়েছে ইটাকেও আমি মুছে দিই। ঠিক আছে, আমাকে বের করতে হবে এই যে এই যে ABF এর, এই ABF এটা কি ধরনের ত্রিভুজ, এটা হলো কিন্তু দেখো প্রত্যেকটা কোণের মান দেখো 60 করে হয়েছে, দেখো প্রত্যেকটা কোণের মান 60, এটা 60, এটা এই 30 আর এই 30 মিলে হয়েছে 60, আর এখানটাতেও কত 60। তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের খুব ভালো করে দেখবে ABর যা মান হবে BF এর তাই মান হবে, এবং F থেকে এর ওই একই মান হবে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সমান করে, বোঝা গেল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সমান করে, তাই না। তাহলে AB এর মাপ কত বলে দিয়েছে, দেখবে বইয়ের মধ্যে কিন্তু দেখবে বলেই দিয়েছে AB এর মাপ, দেখবে একদম প্রথমেই বলে দেওয়া ছিল কত 4, তাই না। খুব ভালো করে দেখো AB এর মাপ কত বলে দেওয়া ছিল 4। এই যে A থেকে B এর মাপ বলে দেওয়া ছিল দেখো 4। তাহলে এইটা যদি হয় 4, তাহলে এই B থেকে F এইটাও, এই বাহুটারও মাপ কত হবে 4 হবে। তাহলে এই F থেকে এই A পর্যন্ত এই বাহুটারও মাপ কত হবে তোমার 4 হবে, বোঝা গেল। তাহলে A থেকে F এই বাহুটার মাপ কত 4 কিন্তু। তাহলে আমি দেখো এখানে লিখছি অতএব AF এই বাহুটার মাপ হলো 4 সেমি। এবারে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, এই তো সামন্তরিকটা, সামন্তরিকের উচ্চতাটা মানে এইখান থেকে এইটুকুনি জানতে চেয়েছে, মানে যেটার নাম ছিল ই। আমাদের কাছে অ্যান্সারে এ থেকে ই এর মান জানতে চেয়েছে। তাহলে পুরোটা এইখান থেকে পুরো এতটা হলো তোমার কত 4। তাহলে এইখান থেকে এইটুকুনি কত ই কত। তাহলে অতএব ই কত হবে বলো, ই এর মান হবে 4কে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে 2 সেমি। এইটাই তো জানতে চেয়েছে, তাই না। তাহলে 4 হলো পুরো এইখান থেকে পুরো এতটা, তাহলে এইখান থেকে শুধু এইটুকুনি কত হবে 2 সেমি হবে, তাই না। এই তো হয়ে গেল অঙ্কটা শেষ। তাহলে আমাদের উত্তর লিখতে হবে সামন্তরিকাকার ক্ষেত্রের, আচ্ছা ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাই তো। তাহলে ক্ষেত্রফল যেহেতু জানতে চেয়েছে, তাহলে আমরা চলো ক্ষেত্রফল বের করব, সামন্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামন্তরিকের আমরা কি উচ্চতা পেয়ে গেছি, উচ্চতা মানে বুঝতে পেরেছো তো। এই যে সামন্তরিকের উচ্চতা আমরা পেয়ে গেছি, এই যে উচ্চতা এইখান থেকে এইটুকুনি কত পেয়ে গেছি, আমি এবার এই জায়গাগুলোকে মুছে দিই, হ্যাঁ। কত পেয়ে গেছি আমি এইটুকুনি 2 পেয়ে গেছি, ঠিক আছে। আর ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য এই দেখো বি থেকে সি এর মান কত 6, তাহলে গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা এখানে লিখবো অতএব সামন্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো কি সামন্তরিকের ক্ষেত্রফল, তাহলে কত হবে সামন্তরিকের ক্ষেত্রফল, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, ভূমি ভূমি ইন্টু উচ্চতা, এইটাই তো আমরা জানি। তাহলে এখানে ভূমি কত, এই যে দেখো বি থেকে সি এর মান কত দেখো 6, তাহলে 6 ইন্টু উচ্চতাটা দেখো এই যে এইখান থেকে এতটা কত, সেটা হলো দেখো তোমার 2, তাহলে গুণ করে দাও হবে কত 12 বর্গ সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এই হলো অ্যান্সার, বোঝা গেল।